মোবাইল থেকে নেট চলে দ্রুততম সময়ে চলে যাওয়ার কারণ হচ্ছে যে অধিকতর ইউজ করা হয়েছে, যেহেতু এখন ওয়াইফাই নেওয়া হয়নি। এখন আমি অন্য একটা মোবাইল থেকে আবার লাইভে আসলাম, আপনি যে বাকি কথাগুলো শেষ করবেন, আমি এরপরে মাসুদ হোসেন সাহেবের কাছে যাব। আমরা যেটা করা দরকার যে ভারতীয় পণ্য বর্জন, ইহুদি পণ্য বর্জন, কাদিনী পণ্য বর্জন, মানে শত্রু পণ্য বর্জন, সকল শত্রু পণ্য বর্জন একটা বিশেষ দরকারি জিনিস। দেশের মানুষকে ধনী করতে চাইলে, তাদেরকে সচ্ছল করতে চাইলে বিদেশি পণ্য, বিশেষ করে শত্রু পণ্য বর্জন করা অত্যাবশ্যক। দেশের মানুষ দেশের পণ্য যদি বিক্রি করতে পারে, তার লাভবান হবে, আর্থিকভাবে সচ্ছল হবে, এবং দেশও শত্রুর আকর্ষণ থেকে অনেকটা মুক্ত থাকবে, শত্রু দূর হয়ে যাবে। এখন ভারতের অবস্থা তো কাহিনী। ভারতের প্রথম তারা হুমকি দিত, আমরা দেবো না, পেঁয়াজ দেবো না, আমরা চিকিৎসা করবো না, এই করবো সে করবো না। এখন চিকিৎসা না করে তাদের উল্টা এখন হাসপাতালগুলো অচল হয়ে পড়েছে। তারাই এখন ছেড়ে দেমা কেঁদে মাসি অবস্থায় পড়ে গেছে। সুতরাং এই পণ্য বর্জনের যে আন্দোলনটা, এটা ছিল অত্যন্ত লাভজনক এবং এখনো লাভজনক আছে। আমাদেরকে দেখতে হবে যে ইহুদি পণ্য, যেমন কোকা-কোলা, ফান্তা, সেভেন আপ, পেপসি। পেপসি শব্দের অর্থ তো অনেকে জানে না। পেপসি শব্দের অর্থ হচ্ছে পি দিয়ে পে মানে দাও, ই দিয়ে ইচ, আবার পি দিয়ে পেনি মানে টাকা, সম্পদ। টু সেভ ইসরায়েল, আই দিয়ে হলো ইসরায়েল, এর পেপসি। পেপসির অর্থ হলো পে ইচ পেনি টু সেভ ইসরায়েল। ইসরায়েলি সন্ত্রাসী ইসরায়েলকে, ইসরায়েলের সাথে সন্ত্রাসী শব্দরা যুক্ত, এটা অবশ্যভাবে যুক্ত। ইসরায়েলি সন্ত্রাসী ইসরায়েলকে রক্ষা করার জন্য প্রতিটা পেনি বা প্রতিটা টাকা ব্যয় করে। এই পেপসি মজা করে খায়, বেকবে খায়। আমাদের বোকারা, আমরা বোকা জাতি, বেশিরভাগ হলো বোকা মানুষ। দেশের পক্ষে কোনটা বিপদে যাবে কেন না বুঝে খায়, না বুঝে খায়। প্রাণ নামে একটা আছে, ড্রিঙ্ক আছে, সেটা হলো ইহুদিদের এজেন্টের তৈরি, কাদিয়ানি। কাদিয়ানিদের হেডকোয়ার্টার হচ্ছে ইহুদিদের ইসরায়েলের হাইফা নগরীতে, এটা অনেকে জানে না। আর হচ্ছে খ্রিস্টানদের লন্ডন নগরীতে বড় বড় হেডকোয়ার্টার। বাংলাদেশের বক্সবাদের কিছু না, এটা সুরক্ষার। পাকিস্তানে তাদের কোনো পাত্তাই নেই। সংক্ষেপে বাংলাদেশি ইম্পর্টেন্সি টু সেভ, এটা সংক্ষেপে কি হবে? বাংলাদেশি ইম্পর্টেন্সি টু সেভ, এর সংক্ষেপে কি হবে? না, এটা আপনি মানে ঠিক করেন, এটা এখন এটা তো নতুন নামের দরকার নেই। এটা পেপসির অর্থ এটা না, আসলে এটাতে বোঝায়, এটাই বোঝায়। আচ্ছা, আপনার কাছে আমি আসবো, আপনি সময় পাবেন তো আমরা একটু মাসুদ হোসেনকে যাবো, কারণ একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে একটা অভিযোগ আছে। কুমিল্লার ছাত্র দলের নেতা, সম্ভবত স্বেচ্ছাসেবক এরকম না, তৌহিদ, তাকে গ্রেপ্তার করেছিল যৌথ বাহিনী। তারপরে যৌথ বাহিনীর হেফাজতে আর কি হাসপাতালে মারা গিয়েছে। আইএসপিআর ঘোষণা দিয়েছে যে আমরা একটা উচ্চ পদস্থ তদন্ত কমিটি গঠন করেছি এবং অলরেডি সেই সেনা চৌকি প্রত্যাহার করা হয়েছে এবং যার নামে অপরাধ তাকেও প্রত্যাহার করা হয়েছে, এরকম কোনো একটা খবর আইএসপিআর রিপোর্টে দেখলাম। তো আমরা এই বিষয়ে আসলে কথা বলবো। মাসুদ হোসেন, মুসলিম সমাজ, বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মাসুদ হোসেন। জি, আসলে বাস্তবতা বলতে বিচার বহির্ভূত হত্যা এটা আমি কখনোই সমর্থন করি না। মানবাধিকার সুরক্ষার একটা বিষয় দাঁড়ায় আন্তর্জাতিকভাবে। তবে এই হত্যাকাণ্ডটা তো আসলে বিএনপি যখন 2001-এ ক্ষমতায় আসে, তারপরে সারা বাংলাদেশে তাদের নেতা কর্মীদের একেবারে যে যা ইচ্ছা তাই কর্মকাণ্ড, এই নারী ধর্ষণ, খুন, দলীয় কোন্দল, এত কোটি টাকা ধারণ করেছে, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সারা বাংলাদেশে একটা বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয় ক্ষমতায় আসার পরে। 2001 সালে বিএনপি ক্ষমতায় যখন আসে, এরপরে আমরা দেখেছি যে বিএনপি কেন্দ্রীয় হাইকমান্ড যতই নির্দেশনা দিত, কিন্তু দলীয় নেতা কর্মীদেরকে কন্ট্রোল করা যেত না। যে কমিশনার বিনা পুরান টাউনের, সেও হত্যা হইল দলীয় কোন্দলের জন্য বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। এখনো দেখা যায় যে এই আবার 5ই আগস্টের পরে বিএনপি তার সহযোগী সংগঠনগুলো সারা বাংলাদেশে টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, মানে যা ইচ্ছে তাই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
কারণ হাইকমান্ড, কেন্দ্রীয় হাইকমান্ড যত নির্দেশনা দেয় কোনো তোয়াক্কা করে না, তারা তাদের মতো এগুলো চালিয়ে যাচ্ছে বারবারই। তো দেখা গেছে যে এতে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অনিয়ম আপনার দেখেছেন, অবনতি হচ্ছে। হ্যাঁ, মারাত্মক অবনতি। এই যে থানার ওসিকেও তারা মানে না, ওসিকেও ওসি থেকে নিয়ে যায়, ওসিরে মারধর করে, পুলিশ মারধর করে। এই যে একটা বিভীষিকাময় পরিস্থিতি। তো ঠিক 2001 সনে যখন বিএনপি আউট অফ কন্ট্রোলে ছিল তার নেতা কর্মীরা, তখন তারা অপারেশন ক্লিন হার্ট শুরু করে। সেই সময় আমি দেখেছি যে আমার চোখের সামনে এই যে বোরানের কায়ুম কমিশনার, আচ্ছা, আমার চোখের সামনে ঘটনা, যখন যৌথ বাহিনী মাঠে উনি যাইয়া কমিশনার ক্ষমতা দাপট, হ্যাঁ, ওইখানে যাইয়া ওনার কোন নেতা গ্রেপ্তার করতে গেছি, করছে কি উনি যাই ওইখানে সেনাবাহিনীর উপরে খবরদারিত্ব শুরু করছে। এবং সাথে সাথে ওখানে যে স্পেশাল কমান্ডার ছিল উনি আমার চোখের সামনে, কারণ ওনারা তো স্পেশাল পাওয়ার নিয়ে গেছে, তুমি কমিশনার হইছো আর অনৈতিক ভাবে নির্দেশ করবো আমাদেরকে, এটা তো মানবো না। ওনার হাতে একটা স্পেশাল কমান্ডার যে তার একটা লাঠি ছিল, আমি দেখছি। সাথে সাথে আমার সামনেই এই কমিশনার কায়ুমকে মানে সজোরে কইসে এক থাবর মারছে। লাঠি দিয়ে বাড়ি মারছে না থাপড় মারছে? না, থাবর মারছে। ওর সাথে মুখে মুখে তর্ক করতেছে ছেড়ে দেওয়ার ব্যাপারে। তারপরে কমিশনার কায়ুম চুপসা যায়, পরে সরে যায়, এরপর কায়ুম অ্যারেস্ট করছে। সেই সময় 2001-এ যখন আপনার বিএনপি ক্ষমতায় আসছে, এখন তো সারা বাংলাদেশে বিএনপি নেতা কর্মীরা এইগুলো করে বেড়াইতেছে। কারণ যার বদনাম হচ্ছে কার? অন্তর্বর্তীকালীন সরকারের। এবং দেখা গেছে যে কিছু সেনাবাহিনীর বলছে স্পেসিফিক অভিযোগের ভিত্তিতেই তাকে ধরা হয়েছে। হ্যাঁ, তো তাহলে এখানে দেখেন সেনাবাহিনী বলতেছে যে স্পেসিফিক অভিযোগের ভিত্তিতে তাকে ধরা হয়েছে। এখন তারে ধরছে, ধরার পরে হয়তো বা সেনাবাহিনী হোক বা র্যাব হোক বা পুলিশ হোক কিছু হয়তো বা তার উপরে পানিশমেন্ট করছে, তাহলে যে কোনো ভাবে সে মারা গেছে। তবে হ্যাঁ, এই দিকটা একটু সরকার মানে যত বাহিনী যারা আছে, আইন শৃঙ্খলা বাহিনী, তাদেরও সতর্ক থাকতে হবে যে এই এরকম একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করা, হ্যাঁ, অপপ্রয়াস চলতেছে। যেরকম কিছু কর্মকাণ্ড করবে তাহলে ওই কিছু নেতা কর্মী হোক বা যেই হোক অপরাধী খুন হইলেও বলবো যে আন্তর্জাতিক মানবাধিকার আর এর কাছে অভিযোগ দিবে যে এখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এটাও এক ধরনের রাজনীতি করতেছে বিএনপি, আমি মনে করি। বিএনপি করতেছে, হ্যাঁ, তাদের ভিতরে একটা রাজনীতি চলতেছে যে সরকারকে বিতর্কিত করা। না, আপনি প্রায়ই দেখা যাচ্ছে যে আপনি বিএনপি কে দোষ দিচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে। আপনি কি বিএনপি বিদ্বেষী কিনা? না, বিএনপি বিদ্বেষী কেন হবো আমি? আমি বিএনপির কর্মকাণ্ড যারা করতেছে, এই কর্মকাণ্ড গুলো যে তারা এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেই সারা বাংলাদেশে, আমি বলবো, কারণ আপনি সাধারণ জনগণকে বলেন, একজন রিক্সাওয়ালাকে আলাকে বলেন, একজন বাস কন্ট্রাক্টরকে বলেন, বাসের হেল্পার বা ড্রাইভারকে বলেন, যে আগে কাকে চাঁদা দিত, আগে দিত আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে, এখন দেয় বিএনপি নেতা কর্মীদের। একটা খবর আমার নিউজ আমাকে দেখালেন শিবরাম, সেটা হচ্ছে যে বিএনপি বলছে যে আওয়ামী লীগকে সাথে নিয়ে কি জানো একটা নিউজটা, এটা কোন পত্রিকা জানো দেখলেন? যে আওয়ামী লীগকে পাশে চায় বিএনপি। মারাত্মক, এটা কি সত্যি কথা? এটা মানব জমিনের একটা আমি দেখলাম, ওই যে ফেক নিউজও হয়। ফেসবুকের আমি নিউজটা আমি পুরোপুরি আমি ভিতরে যাই যতক্ষণ না দেখবো ততক্ষণ এই বিষয়ে মন্তব্য করব না, কারণ আমি এটা ফেসবুকে জাস্ট মানব এইটুকুই জানি যে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে না, এইটুকুই জানি। তবে আমি যতটুকু এই পর্যন্ত দেখে আসতেছি বিএনপির কর্মকাণ্ডে, ছাত্র জনতা চায় বিএনপি এই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, আর বিএনপি চায় না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। ছাত্র জনতা চায় প্রেসিডেন্ট অপসারণ, বিএনপি না অপসারণ করা যাবে না। অর্থাৎ আওয়ামী লীগকে বারবারই ফেভার করতেছে কি রোমানা বিএনপি। তো আওয়ামী লীগকে তো বিএনপি আপনার পুনরায় আবার রাজনীতিতে সক্রিয় করার চেষ্টা করতেছে। তার মধ্যে মানব জমিন যে রিপোর্টটা করছে, আমি আসলে এটা ভালো ভালো দেখলে বলতে পারবো, কিন্তু দেখা যায় এই যে নিউজ, এই নিউজের তো বাস্তবতা আছে বিএনপির নেতাদের বক্তব্যে। তো সেটা তো যাই হোক, এই আপনার বিচার বহির্ভূত হত্যার ব্যাপারে সরকারকে একটু সজাগ দৃষ্টি রাখতে হবে। সেই সাথে আইন শৃঙ্খলা অবনতির ব্যাপারে যে এই সরকারকে বিরোধী দল সহযোগিতা করতেছে না,
বিএনপি সহযোগিতা করতেছে না, বরঞ্চ তারাই আবার বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলার অবনতি ঘটাইতেছে, সাথে যুক্ত আছে আওয়ামী লীগ। তো এই ব্যাপারেও সজাগ দৃষ্টি রেখে সতর্কভাবে পথ চলতে হবে। আচ্ছা হ্যাঁ, যেন এই অপরাধীও মানে মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ না করতে পারে, এদিকেও দৃষ্টি দিতে হবে, আর সেই সাথে অপরাধও কমাইতে হবে, দুটোকেই প্রাধান্য দিতে হবে। না, এটা অবশ্যই একটা বিচ্ছিন্ন ঘটনা। সেনাবাহিনীর তরফ থেকে আইএসপি এর মাধ্যমে সেই বিষয়টার উপর উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা দিয়ে তদন্ত কমিটি করা হয়েছে এবং সেই সেনা চৌকি প্রত্যাহার করা হয়েছে এবং অভিযুক্তকেও প্রত্যাহার করা হয়েছে। যাই হোক, যাতে আপনি বলেছেন যাতে সেনাবাহিনী বা যৌথ বাহিনী তার জন্য আরও অধিকতর সতর্কতার সাথে হ্যান্ডেল করে। আর বর্তমানে একটি বিষয় খুব চাউর হয়েছে, মানে নির্বাচন নিয়ে মানে জোটবদ্ধ হওয়ার জন্য দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ এবং জামাত, বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। এটা কি ক্ষমতার কারণে নাকি আর অন্য কোনো কারণ? না, জামাত আর বিএনপি এটা আগে তো এত দূরত্ব ছিল না। না, এখানে জামাতের সাথে বিএনপির যে জোটটা ছিল, এই জোটটা তো আদর্শিক জোট ছিল না। এই জোটটা ছিল নির্বাচন কেন্দ্র, ভোটের নির্বাচনের পরেও তো তাদের সক্ষতা ছিল। হ্যাঁ, তো আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরে এখন আওয়ামী লীগের বিকল্প কে ছিল? তখন বিএনপি। তো সাথে যুক্ত ছিল জামাত। এখন আওয়ামী লীগকে যদি প্রতিপক্ষ হিসেবে আপনার ভেবে তাদের পলিটিক্সটাকে যদি রিয়েলাইজেশন করা প্রয়োজন হয়, তাহলে সেই ক্ষেত্রে তো অবশ্যই বিএনপিকে তার শক্তি প্রয়োজন আছে। তাহলে তার শক্তির মূল শক্তিকে জামাত। তো এই আন্দোলনে আমরা সবাই জানি যে জামাতের একটা ভালো অবস্থান আছে, যেহেতু জামাত ক্যাডারভিত্তিক রাজনীতি করে বা তাদের রাজনীতি একটা আদর্শ কেন্দ্রিক। তো আসলে এই জোটটা তো এইরকম। এখন যেহেতু আওয়ামী লীগ কোণঠাসা সারা দেশে, তাহলে এখন বিএনপির প্রতিপক্ষ কে থাকবে? আচ্ছা আচ্ছা। তো বিএনপির প্রতিপক্ষ আলটিমেট বিষয়, তো এটা নিয়ে আসলে তেমন কিছু আমি দেখতেছি। আমরা আজকে আলোচনা শেষ খবর, রাত্রি হয়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ পলিটিক্স ক্লাবে আলোচনায় অংশ নেওয়ার জন্য। সে সাথে আপনার মোবাইল থেকে যেটা আমরা পরে লাইভ করলাম সেটা আমি আমার ওখানে নিব এবং দর্শক মণ্ডলীকে আমি আগেই জানান দিয়েছি যে এবার নির্বাচন উপলক্ষে পলিটিক্স ক্লাবের পক্ষ থেকে আমরা নির্বাচনী প্রচার কার্যে যাব। এটা কোনো নির্বাচনী জোট না, যার যার ক্যান্ডিডেট ইচ্ছা করলে পলিটিক্স ক্লাবের মাধ্যমে তার প্রচার কার্য চালাতে পারেন। সেই এলাকায় থেকেও আমাদের সঙ্গে লাইভে আসতে পারেন, আমরা তার এলাকা সম্পর্কে জানাতে পারি। যদি এমন কোনো রাজনৈতিক দল আছেন তাদের কোনো ট্যাগ নাই, এ বি সি ডি যে কেউ হতে পারেন, সে তার পক্ষে প্রচার করতে চাইলে পলিটিক্স ক্লাবের সাহায্য নিতে পারবেন। তো আপনি বোধহয় নির্বাচন করবেন, আমরা শুনেছি যে আপনি ঢাকা ৯ নির্বাচন করার ইচ্ছে পোষণ করেন। আমরা চাই যে আপনার প্রচার প্রসার পলিটিক্স ক্লাবের মাধ্যমে আপনি করবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ দর্শক শ্রোতাবৃন্দকে। আমরা এখন যারা আছে যাচ্ছি বীর মুক্তিযোদ্ধা শওকত আমিন। দেশবাসীর কাছে আমার একটা আবেদন, অনুরোধ, ইসলামী ঐক্য জোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান, যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের প্রশ্নে প্রত্যেককে বৃহত্তর ঐক্য অবশ্যই অত্যাবশ্যক গড়ে তুলতে হবে। যে পথের, যে মতের, যে দলেরই থাকুন না কেন, কিন্তু যখন দেশের মৌলিক স্বার্থগুলি বিষয়ে প্রশ্ন আসে, মৌলিক স্বার্থের বিষয়ে, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের মৌলিক স্বার্থ বিষয়ে সবাইকে এক ঐক্যবদ্ধ বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে। এটা অবশ্যই দরকার। এটা মতবিরোধের সাথে ঐক্য, মত ভিন্নতার সাথে ঐক্য। আরবিতে বলা হয় ইত্তেহাদ মাল ইখতিলাফ। ইখতিলাফ মানে মতবিরোধ, মতবিরোধ সহকের ঐক্য, মানে মৌলিক বিষয়গুলি দেওয়া কারো কোনো মতবিরোধ নেই। দেশের সাথে রক্ষা করতে হবে, এটা মূল বিষয়। তারপর দেশের জাতীয় স্বার্থগুলি রক্ষা করতে হবে, মৌলিক বিষয়। আর বাকি যে বিশেষ ছোটখাটো বিষয়তে মতভেদ থাকতেই পারে, এটার জন্য কিছু আসে যায় না। আমরা এইসব বিষয়ে যাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, বাংলাদেশ জাতি হিসেবে দেশকে রক্ষা করতে পারি, সে বিষয়ে আমাদের চিন্তা করা দরকার।
যে বাংলাদেশ জাতির পরিচয়টা প্রথম ঘোষণা করেছিলেন জিয়াউর রহমান। বাঙালি অবাঙালি জাতি উপজাতি বিভিন্ন ভাষার ভাষী হয়েও আমরা সব মিলে বাংলাদেশে, সেটা আমাদেরকে মানতে হবে, আমরা জানতে হবে। এবং সেভাবে আমাদের দেশকে গড়ে তুলতে হবে। আমরা একটা ভারতীয় আধিপত্যবাদ থেকে আমরা অনেকটা মুক্ত হয়েছি। তারপরে তাদের দোসর, তাদের বন্ধুরা, আধিপত্যবাদী বন্ধুরা এখনো আছে সরকারের মধ্যে, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আছে, আওয়ামী লীগের বন্ধুরা আছে, তারা এখনো চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তা আমরা এই দেশের এই যে আওয়ামী লীগ যে ভারতের সাথে 25 বছর মেয়াদী গোপন চুক্তি করেছিল, যে চুক্তিতে 60টা চুক্তি ছিল, পরে সেটা সম্প্রসারিত 12টা চুক্তিতে পরিণত ছিল, সেখানে এই চুক্তিগুলি প্রকাশ করা হয়নি, কখনো জনসম্মুখে প্রকাশ করা হয় নাই যে এই চুক্তিগুলি মানামানি দেশকে ভারতের অধীনে চলে যাওয়া, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিলীন হয়ে যাওয়া। কারণ দেশে কোনো সেনাবাহিনী থাকার কথা চুক্তিতে লেখা হয়েছে, এই দেশে কোনো সেনাবাহিনী থাকবে না, এবং অনেক বড় বড় পররাষ্ট্রনীতি থাকবে না, পররাষ্ট্র থাকবে না, পররাষ্ট্রনীতি থাকবে, সব ভারতের পররাষ্ট্রনীতি মানতে হবে। এভাবে কোন সেনাবাহিনী থাকবে না, আর অনেক কিছু বড় বড় জিনিস যেগুলি বলা যেগুলি দেশের স্বাধীনতা না থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে মোটামুটি কিছুটা রক্ষার পথে আনছে, বাকিটা আমরা যদি চেষ্টা, অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা জড়িয়ে পড়েছি না। আমরা এখন যেটা পাইছি সেটাকে রক্ষা করার জন্য চেষ্টা করতে হবে, যাতে আওয়ামী সন্ত্রাসীরা, আওয়ামী চক্রান্তকারীরা, আওয়ামী রাজাকাররা, আওয়ামী দেশ স্বাধীনতা বিরোধী শত্রুরা, যে আওয়ামী লীগ মৌলানা ভাসানীর প্রতিষ্ঠাতা ছিলেন মৌলানা আবুল মুসলিম লামনি, সে আওয়ামী লীগ আজ রাজাকার ভূমিকা পালন করেছে দীর্ঘ 16 বছর বা তার চেয়ে বেশি বছর ধরে। তা আমরা এই রাজাকার মুক্ত, এই আওয়ামী রাজাকার মুক্ত, আওয়ামী গুজব লীগ মুক্ত দেশকে করার জন্য আমাদেরকে শুধু গুজব লীগ, শুদ্ধ গুজব দল মুক্ত করতে চান? হ্যাঁ, গুজব, আওয়ামী লীগ গুজব। আওয়ামী লীগ কি শুধু আপনার আওয়ামী লীগ বর্তমানে নয়, বিএনপিও বিএনপি আওয়ামী লীগের অনেকটা প্রভাবিত অবস্থা, একই রকম। বিএনপির একের প্রভাবিত না হলেও আপনার কিছুটা বিএনপি পন্থী, আপনার কি কিছু? আমি বিএনপির পক্ষে, কিন্তু বিএনপিও পুরোপুরি নির্দোষ না, কিছুটা আওয়ামী প্রভাব আওয়ামী লীগের আছে। কিন্তু আপনার এখন এই মুহূর্তে রাজনৈতিক স্ট্র্যাটেজি কি বিএনপি পন্থী? এখন আমরা সারা দেশের মধ্যে যারা দেশপ্রেমিক তাদের একতাবদ্ধ রাখতে হবে। আচ্ছা, কিন্তু আওয়ামী লীগ বাদে? আওয়ামী লীগ আমাদের দেশপ্রেমিক, আমাদের রাজাকার, স্বাধীনতা। আর বিএনপি? বিএনপি স্বাধীনতার বিরুদ্ধে এলো, কিছু কিছু কাজ করবো তারা করে, যাগুলি ভুল করে, এখন তারা ভারতের পক্ষে কিছুটা কিছু কথাবার্তা বলে, আওয়ামী লীগের কথা বলে, এটা ঠিক না। যে আওয়ামী লীগ দেশের স্বাধীনতার শত্রু, সামন্ত শত্রু, এবং রাজাকার, গুজব লীগ, সন্ত্রাসী লীগ, খুনি, হাজার হাজার খুন করেছে, হাজার হাজার গুম করেছে, সে আওয়ামী লীগ মানে দেশের শত্রু। এই রাজাকার মুক্ত স্বাধীনতা বিরোধীদের থেকে আমাদেরকে রক্ষা করার জন্য বৃহত্তর করতে হবে, বা বিএনপিকে সংশোধন হতে হবে। অনেক ভুল বিএনপি করছে, যেটা ভারত তোষণ এবং আওয়ামী তোষণ। আমি নাম বলতে চাই না, একজন ব্যারিস্টার, তারও দেখলাম আওয়ামী লীগের পক্ষে তার অধিক দুর্বলতা, নাম বলবো না। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই দিন না, আরো দিন আছে, এই দিনকে নিয়ে যাব সেই দিনের কাছে, তখন আপনার নির্বাচনী প্রচার কার্যে পলিটিক্স ক্লাব আরো বেশি অ্যাক্টিভ থাকবে, এবং আপনার পক্ষে এবং আপনার বিপক্ষে যারা আছে তাদের মধ্যে তুমুল হইচই হবে, বাকবিতণ্ড হবে, একসময় প্রমাণ হবে আপনি ঠিক না মাসুদ ভাই ঠিক। ভালো থাকবেন সে পর্যন্ত, পলিটিক্স ক্লাবের সময় থাকবেন। এই পলিটিক্স ক্লাবের অনেক বাধা বিপত্তি অতিক্রম করে, আলো নেই, তারপরে এমবি নেই, ওয়াইফাই নেই, শুধু নেই এর মধ্যে এই পলিটিক্স ক্লাব এগিয়ে যাচ্ছে। এবং আমি খুবই খুশি হলাম শুনে যে আপনারা সবাই এগিয়ে এসেছেন, এবং আরো যারা পিছিয়ে আছেন তারা যেন এই পলিটিক্স ক্লাবকে জাগ্রত করার জন্য, আরো অ্যাক্টিভ করার জন্য, বাংলাদেশের একটি সত্যিকারের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করার জন্য পলিটিক্স ক্লাবের সাথে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম রাহমাতুল্লাহ।